প্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। মধ্যপ্রাচ্য জ্বলছে, কথাটা একটু বাড়িয়ে বলা হয়ে গেল মনে হয়, কিন্তু আসলেই কি তাই? আপনারা একটু লক্ষ্য করে দেখুন, ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র এরা জন্মের পর থেকেই সেখানে সংঘাতে লিপ্ত এবং সেই সংঘাত নিয়েই মধ্যপ্রাচ্য যুগের পর যুগ উত্তাল অবস্থায় রয়েছে। সর্বশেষ 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে গাজায় যে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, সে বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কিন্তু রায় দিয়ে দিয়েছে এবং তাদেরকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই ইসরায়েলি এবার ইরানের উপর যে ভয়াবহ হামলা চালাচ্ছে, তাতে পুরো মধ্যপ্রাচ্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ইসরায়েল আগ্রাসী যে হামলা চালাচ্ছে ইরানের উপরে, এর সরাসরি যে যৌক্তিক কারণ তারা সামনে আনছে সেটা হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেখানে তারা অতিমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বা ইউরেনিয়াম এনরিচড করছে। কিন্তু আসলেই কি তাই? তাদের মধ্যে এই যে বিরোধ আসলে অনেক পেছনের ইতিহাস আছে। সেটা হচ্ছে 1953 সালে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উত্তাল অবস্থায় পৌঁছে যায়। এর কারণটা হচ্ছে ওই সময় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তারা সিআইএ এর পৃষ্ঠপোষকতায় ইরানে একটি অভ্যুত্থান ঘটায়। সেই অভ্যুত্থান ঘটিয়ে তখন তারা ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে। এই মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার কারণ একটাই, মোসাদ্দেক ইরানের তেলকে জাতীয়করণ করতে চেয়েছিলেন এবং করেছিলেনও, কিন্তু এতে পশ্চিমা স্বার্থে আঘাত লাগে, কারণ তারা সেখান থেকে তেল চুরি করতে পারবে না। যে কাজটি তারা ইরাকে করেছে, আপনারা দেখেছেন, ইরাকে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে সেখানকার তেল খনিগুলোর অবস্থা কী করেছে, এবং সেই ইরাক, সিরিয়া, অন্য যে কোনো দেশগুলো বলেন, আফগানিস্তান, এরকমভাবে যে কোনো দেশে, যেখানে ইয়েমেন একটা উদাহরণ ভুলে গিয়েছিলাম, এই দেশগুলোতে যুক্তরাষ্ট্র হাত দেওয়ার পর সেখানে একটা গৃহযুদ্ধ হয়েছে এবং সেই গৃহযুদ্ধ ওই দেশটি একেবারে শেষ হয়ে গেছে। আপনারা ইরাকের দিকে অবস্থান লক্ষ্য করেন, সেখানে বর্তমানে দুটি সরকার, একটি হচ্ছে জাতিসংঘ সমর্থিত সরকার, আরেকটি হচ্ছে স্থানীয়ভাবে সরকার। এই দুইটি গ্রুপ সেখানে প্রতিক্ষণ সংগ্রাম লড়াইয়ে লিপ্ত। তো আমরা ফেরত আসি ইসরায়েল এবং ইরান প্রসঙ্গে। আসলে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে গেলে এর কোনো শেষ হওয়ার বিষয় নয়, এর একটির সাথে একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি ইসরায়েল এবং ইরান এই দুটি বিষয়ের দিকে একটু আলোকপাত করি, তাহলে আমরা দেখব যে পারমাণবিক পদার্থবিজ্ঞানী এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড অলব্রাইট, তিনি বলেছেন যে ইরানে যে আপনার পারমাণবিক স্থাপনা আছে, যেটাকে আমরা এখন ফোর্দো বলে জানছি, সেই ফোর্দো হচ্ছে কোম নগরীতে একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং মাটির 80 মিটার গভীরে তার অবস্থান। তো সেই পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে। সেই পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রয়োজন অতিমাত্রায় শক্তিসম্পন্ন একটি বোমা, যার ওজন হতে হবে কমপক্ষে 13,600 কিলোগ্রাম। সংখ্যাটাকে আমি আরও একবার বলি, 13,600 কিলোগ্রাম ওজনের একটি বোমা প্রয়োজন হবে, এবং সেই বোমাটি ইসরায়েলের পক্ষে সম্ভব না ইরানে এনে ফেলে ওই পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করা। এটাকে ধ্বংস করতে হলে এবং এই মাপের কোনো বোমা এনে ওখানে ফেলতে হলে
যে যুদ্ধ বিমানের প্রয়োজন হবে এমন যুদ্ধ বিমান বর্তমানে শুধুমাত্র একটি দেশের হাতেই আছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের হাতে আছে B-2 যুদ্ধ বিমান। সেই বিমানে করেই এই বোমা এনে ফেলা একমাত্র সম্ভব। এই কারণেই ইসরায়েল সম্প্রতি ইরানের উপরে আক্রমণ চালিয়ে তাদের যে সেনা কর্মকর্তা, রেভলিউশনারি গার্ড, তারপরে পারমাণবিক বিজ্ঞানী, এরকম সমস্ত লোকজনকে হত্যা করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন যে ইসরায়েল অনেকটাই সফলতার দিকে এগিয়ে গেছে, তখন আলোচনায় এসেছে এখানে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে লিপ্ত হচ্ছে। এই জন্য তারা নিমিটজ নামের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভূমধ্যসাগরে। ব্রিটেন থেকে তাদের যুদ্ধ বিমানকে নিয়ে আসা হচ্ছে। এ সমস্ত রিপোর্ট আপনারা দেখেছেন অনলাইন, বিবিসি, আল জাজিরা, তারপরে CNN সহ বিভিন্ন টেলিভিশন এবং তাদের অনলাইন নিউজের মধ্যে। তো আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো নিয়ে একটু যদি কথা বলি, সেখানে আমরা দেখব যে রিপোর্টে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্র তাদের 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রস্তুত রাখছে। একটির নেতৃত্বে থাকবে হচ্ছে USS নিমিট, অন্যটির নেতৃত্বে থাকবে USS কার্ল ভিনসন। এর মধ্যে USS নিমিটস দক্ষিণ পূর্ব এশিয়ার জলসীমা ছেড়ে সোমবার মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এটি সেখানে USS কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হবে। কার্ল ভিনসন এরই মধ্যে 7 মাস আগে ভূমধ্যসাগরে মোতায়েন করে রেখেছে মার্কিন প্রশাসন। আলোচনার শুরুতে যে বিষয়টিতে কথা বলছিলাম সেটি হচ্ছে এই যুদ্ধের মৌলিক কারণগুলো। আমরা বলেছিলাম ইরাক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে হত্যা করানো, ক্ষমতাচ্যুত করার পর সেখানে ক্ষমতায় নিয়ে আসা হয় অন্য পশ্চিমাদের মদতপুষ্ট শাসক গোষ্ঠীকে। এমনি ধারায় চলতে চলতে যখন 1979 সাল আসে, তখন যুক্তরাষ্ট্রপন্থী শাহ রেজা শাহ পাহলভি তিনি ইরানের ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন শুরু হয় এবং এক পর্যায়ে সেটি ইসলামিক রেভলিউশন আকারে রূপ নেয় এবং এর নেতৃত্বে ছিলেন প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তার নেতৃত্বে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে রেজা শাহ পাহলভি দেশ থেকে পালিয়ে যান এবং ইরানের শাসন ক্ষমতায় আসে বর্তমান শাসক গোষ্ঠী পূর্বসূরিরা। এখানেই ওই সময়টাতেই সেই 1979 সালেই ইসলামিক রেভলিউশনের পরে যুক্তরাষ্ট্র যেহেতু ইরানের সাবেক একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, সেই ক্ষোভ থেকে ইরানের জনগণ যে কাজটি করে, তারা রাজধানী তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন যুক্তরাষ্ট্রের গায়ে লেগেছে, সেই আগুন এখনও তাদের গায়ে দাউ দাউ করে জ্বলছে। সম্ভবত সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যে, সেই ইসলামিক বিপ্লবের প্রতিশোধ নেওয়ার জন্যে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের এজেন্ট ইসরায়েল দুয়ে মিলে এই অঞ্চলে এই অস্থিরতা সৃষ্টি করে রেখেছে এবং ইরানকে কোনোভাবেই তারা সহ্য করতে পারছে না। এজন্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি কোথায় আছেন, তিনি কোথায় লুকিয়ে আছেন, তার অবস্থান সম্পর্কে আমরা জানি এবং তাকে এই মুহূর্তে আমরা হত্যা করছি না। এর মধ্য দিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যার একটি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও একই ভাষায় কথা বলেছেন। তাদের এই তীব্র আক্রমণের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আজ বুধবার কড়া ভাষায় তাদের বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ
সার্বিক যুদ্ধে যখন রূপ নেবে তখন এই যুদ্ধ কোথায় যে শেষ হয় তা কেউ বলতে পারছে না। হতে পারে মধ্যপ্রাচ্য পুরো ছারখার হয়ে যেতে পারে, হতে পারে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।